গুড মর্নিং। আজকে আমি একটা জিনিস দেখাই। এই ফুলটার পেছনে একটা কাহিনী আছে। মাসখানেক আগে আমি আমার এক প্রতিবেশী ভাইয়ের বাসায় ঘুরতে যাই। তখন তার এক বড় স্ক্রিনে টেলিভিশন দেখতেছিলাম। টেলিভিশনে আমরা ইউটিউব চালু করি। তখন বিখ্যাত ইউটিউবার সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও আসে। সেই ভিডিওতে তিনি তখন তুরস্ক ও ইরানের সীমান্তবর্তী গ্রামে ঘুরতেছিলেন। সেখানে এক তার্কিশ পরিবারে উনি ভ্রমণ করে। সেই পরিবারের বাড়িতে একটা উনি অদ্ভুত গাছ দেখতে পায়। মানে উনি একটা বিশেষ রকমের গাছ গাছ দেখতে পায়। সেই গাছ থেকে ওনারা ফল পেড়ে খাচ্ছিল এবং সেই তার্কিশ ব্যক্তিটি তাদেরকে সেই ফলের নামটা তার্কিশ ভাষায় বলে। তখন ওনারা সেটা বাংলা বা ইংলিশে জানা সম্ভব হয়নি। কিন্তু সেই গাছটা ছিল ঠিক এই গাছটা। আমরা যদি একটু কাছ থেকে দেখি, সেই গাছটাও ছিল এরকম একটা গোলাপ গাছ। কিন্তু এটা হলো বন গোলাপ, যেটা ইউরোপে ওই খুব সাধারণ গাছ। এটা আমরা প্রায় সব জায়গায় দেখতে পাই। এই তো তার্কিশ ওই অংশটাতেও হয়তো সেই গোলাপ গাছটা আছে। তো সালাউদ্দিন সুমন ভাই উনি খুব বিখ্যাত ইউটিউবার এবং খুব অভিজ্ঞ, এবং উনি একজন ভালো উনি সাংবাদিক পেশায় ছিল। এখন উনি ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর। তার মানে উনি একজন ভালো দক্ষ দক্ষ ইউটিউবার। কিন্তু আমার কাছে একটু অবাক লাগতেছিল, ওই ভাই যে ফলটা খাচ্ছিল আর বলতেছিল কি একটা অদ্ভুত ফল খাচ্ছি। তখন আমার কাছে খুব হাসি পাচ্ছিল যে আসলেও আমাদের আমরা 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 জাতি হিসাবে আমরা যখন কোনো একটা জিনিস দেখি, সেটা কিন্তু আমরা তালগুল পাখে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করি। আমরা যদি সেই গাছটা কাছ থেকে দেখতাম, পুরো হলো এটা গোলাপ ফুলের পাতা একটা। গোলাপ ফুলের পাতা, তার কলিটাও গোলাপ ফুলের মতো, আর ডালটাও গোলাপ ফুলের মতো, ফুলটাও গোলাপ ফুলের মতো, কিন্তু পুরো গোলাপ ফুল না এটা। গোলাপ ফুলের কাছাকাছি দেখেন, সব কিছু গোলাপ ফুলের কাছাকাছি। কিন্তু এখানে পাপড়ির সংখ্যা কম, মাত্র 5টা পাপড়ি। এটাকে জার্মান ভাষায় বলা হয় স্ট্রাউফ রোজেস। আর হয়তো ইংলিশে কী বলে সেটা আমি জানি না। তো এটা এটা হলো কি, এই ফুলটা যখন ঝরে যাবে, এখানে ফল আসবে, সেই ফলটা খাওয়া যায়, যেটা ওই সালাউদ্দিন ভাই খাচ্ছিল ইন্টারেস্টিংলি। এবং এই ফলটা কিন্তু এখানে কিছু ভালো সুপার মার্কেট চেইন আছে, যেমন রোসমান। আসলে সুপার মার্কেট বলা যাবে না, কসমেটিক আর গৃহস্থালী জিনিস পাওয়া যায় এখানে। সেই রোসমানে এই ফুলগুলো পাওয়া যায়, এই বীজগুলো পাওয়া যায়, এই ফলগুলো পাওয়া যায়। একটু বাংলাদেশি টাকায় একটু দামি মনে হয় এই সাধারণ বনফুল। তারা শুকিয়ে এবং কোনো কোনো ক্ষেত্রে গুঁড়া করে বিক্রি করে। সেই উপরে আমি কিন্তু ওই শুকনা ফল, মানে গত বছর একটা পেকে নষ্ট হয়ে আছে আমার এখানে দেখা যাচ্ছে, এইখানে। এই তো সেই ফলটা। এটা হলো যখন কাঁচা অবস্থায় সবুজ থাকে, পরে যখন অর্ধপরিপক্ক হয় তখন একটু হলদে থাকে, তারপর যখন পেকে যায় তখন এটা পুরোপুরি পুরোপুরি টকটকে লাল হয়ে যায়। ফলটা খেতে আমরা যখন কোনো একটা টক ফল, বড়ই বা একটু কম টক ফলের আচার বানাই, সেখানে আমরা মশলা এগুলো সংযুক্ত করার পরে আচারটা খেতে যেরকম মজা লাগে, এই ফলটাও সে আচারের মতো লাগে। কিন্তু ফলের মাঝে অনেক বীজ থাকে, বীজের পরিমাণ বেশি, বীজগুলো খাওয়া যায় না। সে মাংসর অংশের পরিমাণ কম থাকে। তো এটা আমি বেশ খেয়ে দেখছি। আমি একটু এটা ফল পাড়ার চেষ্টা করি, দেখি পারতে পারি কিনা। নাগাল পাচ্ছি, ইয়েস। তো ফলটা হলো এটা হলো কি গত বছরের শুকনো ফল। এই ফলটাই ভাইরা খাচ্ছিল। এটা হলো কি গোলাপ গোলাপ ফুলের ফল, বনো গোলাপ ফুলের ফল। আমি যেটা বলতেছিলাম, আমি বীজটা ভেঙে দেখে, এটা হাত দিয়ে হবে না, আমাকে দাঁত দিয়ে করতে হবে। হ্যাঁ, নিপা ভাইরাস এখানে বাদুর নেই, তো আমার নিপা ভাইরাস কোনো সমস্যা নেই। এই তো এই ফলগুলো, এই বীজগুলো একটু বড় বড় থাকে। সেই বীজের পরিমাণ বেশি, মাংসের অংশ পরিমাণ কম থাকে। তো আমি ভাইকে শ্রদ্ধা করি। উনি ওই বাংলাদেশের প্যানোরামা ডকুমেন্টারি, মালিহা শায়রি, ওনারা একসাথে পড়াশোনা করছেন। তো ওনারা আমাদের অনেক সিনিয়র।
তো সেখান থেকে অনেক শ্রদ্ধা করি। উনি অনেক দক্ষ এবং এবং ভালো ইউটিউব ক্রিয়েটর বাংলাদেশের পক্ষ থেকে। আরেকটা ভালো দিক হলো কি উনি যে সস্তা কতগুলো ব্যাপার আছে, যেমন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম, মাশাল্লাহ, এসব ভাওতাবাজি, ধর্ম ব্যবসামূলক কথাবার্তা ওনার ভিডিওতে বলে না। এজন্য আমি সেই 2021-22 সালে ওনার ভিডিওগুলো দেখতাম। এখন হয়তো সময় স্বল্পতার কারণে বা পরিস্থিতি ভিন্ন হওয়ার কারণে আমি ভিন্ন ইউটিউব চ্যানেল ফলো করি। তো এইটা হলো অবস্থা। আমি এখানে দেখতে পাচ্ছিলাম, তো এখানে সেই ফুলগুলো আছে। আর তার্কিশ পরিবারে উনি যে গাছটা দেখাচ্ছিল সেটা হলো কি, গাছগুলো সেটে সেটে রাখতেছিল। আমি এখানে অনেক পার্কিং, গাড়ির পার্কিংয়ে বা রাস্তার পাশে অনেক গাছ দেখে ওগুলো সেটে সেটে রাখলে তখন এরকম লম্বাটে বা লতার মতো হয় না। তো এই গাছটা আমি আজকে দেখতে পেলাম, বা হয়তো আমি আরও ছবি তুলতে পারবো ভবিষ্যতে যখন ফল হবে, যে ফলগুলো এরকম আর কি। তো হয়তো আমিও জানতাম না, আমি যখন বাংলাদেশে ছিলাম আমাদের যে বাগানে যে গোলাপগুলো করা হয় সেগুলোই জানতাম। তো এখানে আসার পরে আমার প্রথম অবাক লাগে। তো এখন বাজে 6টা 21, আজকে হলো 25শে মে। আমি অফিসে আসছি, আজকে সোমবার, কিন্তু আজকে এখানে একটা ক্যাথলিক ধর্মীয় কিছু একটা বন্ধের দিন, অফিসে বন্ধ। বন্ধের দিন অফিসে কাজ করতে আমার কাছে ভালো লাগে, মনোযোগ দিয়ে নিজের গবেষণার কাজ করতে পারি। তো আমি আসছি, আমি আমি এখানে একটা জিনিস আছে, আমি দেখাই আমার ভিডিওটা যখন আমি দীর্ঘায়িত করতেছি। এইটা হলো একটা আর্কিটেক্ট ডিপার্টমেন্টের, এখানে স্টুডেন্টরা তাদের প্র্যাকটিক্যাল কাজ করে, যে তারা বিল্ডিং ম্যাটেরিয়ালস কনস্ট্রাকশনের বিভিন্ন গাঁথনি দিয়ে এক এক সেমিস্টার হয়তো এক একটা কাজ করে। যে এই জিনিস দেখা যায়, দেখলেই বোঝা যায় যে এগুলো খুবই দক্ষ রাজমিস্ত্রির কাজ না, স্টুডেন্টের কাজ, তারা একটা এক্সপেরিমেন্ট করে। তো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে, ভাবুক। আসলে এইটা দেখি বোঝাচ্ছি আমি জানি না, কিন্তু আমি স্বাভাবিকভাবে বলতেছি এটা ভাবুক। এখানে আমি দেখলাম সেদিনে গত কয়েকদিন আগে এক স্টুডেন্ট এখানে বসে এখানে বাড়ি দিচ্ছিল, যে এটাই ব্যবহার করতেছিল। সে কি পাগল হয়ে গেছিলো কিনা কে জানে। তো এটা হলো ল্যান্ডস্কেপ আর্কিটেকচার ডিপার্টমেন্ট। আমিও একটা ল্যান্ডস্কেপ আর্কিটেকচার যেখানে সিস্টার্স ডিপার্টমেন্ট, আমি নামটা না বলি, কাজ করি। তো এইখানে আমি এই চেয়ারটাতে বসি গাছের ছায়ায়, এখানে বসে, এখানে পিঁপড়ার প্রসাদ আছে, আমি ওদের নষ্ট করতে চাই না, এখানে বসে এই ভাবুকটাকে দেখা যায়। আর এইটা হলো একদিন বিখ্যাত প্রফেসর ছিল, উনি গত বছর 100 বছর তার জন্মদিন হয়, 100তম জন্মদিন হয়, আর সেই উপলক্ষে গাছটা লাগানো হয়। ওই এদেশের মানুষরা এতটা পরিশ্রমী, এতটা সুশৃঙ্খল জীবনযাপন করে, এরা দেখা যায় 70-80 বছর বয়সেও গাড়ি চালাচ্ছে, খুব ভালো কাজ করতেছি। তো এই গাছটা আমি একদিন তুলে নেব, গাছটা সুন্দর। আর এখানে হলো স্টুডেন্টরা ফসল ফলায়, শুধু লাগিয়ে যায়, আর নেওয়ার কোনো খবর থাকে না। মাঝে মাঝে আমি নিয়ে যাই, নাহলে নষ্ট হয়। এই তো এখানে ওয়াইল্ড স্ট্রবেরি হয়ে আছে, ওয়াইল্ড স্ট্রবেরি এবার কম মনে হচ্ছে। ওয়াইল্ড স্ট্রবেরি কয়েকটি খেয়ে যাচ্ছি, দুই খেতে হবে। তারপর যেহেতু আমি বাংলাদেশের গ্রাম থেকে এসেছি, তো অনেক ফল না দুই খাওয়ার অভ্যাস আছে, তো এটা খাচ্ছি। এখানে কিছু মশলা গাছ আছে, সুগন্ধি পাতার গাছ, বিভিন্ন ফ্রাইটায় ব্যবহার করা হয়, খুব স্ট্রং গন্ধ। কিছু পুদিনা পাতার গন্ধ যেরকম খুব প্রকট থাকে সেরকম। এইখানে হলো রোজমারিন, আমাদের দেশে রোজমারিন নেই, আগে ছিল না, এখন হয়তো আছে, এখন অনেক কিছুই হচ্ছে আমাদের দেশে, বিদেশ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা রোজমারিন গাছ, এটা অনেক পুরাতন গাছ। তো এই হলো এখানে
এখানে তারা গাছ লাগিয়েছে, জাস্ট স্টুডেন্টরা কাজের ফাঁকে লাগিয়ে রাখছে। আমার কাছে এখানের আর্কিটেকচারটা আমার কাছে খুব ভালো লাগে। আমি আমাদের নামগুলো না দেখাই। আমি আয়ের কাপে যাচ্ছি। আমাকে এখানে লাইটটা জ্বলতেছে, সারা রাত লাইটটা জ্বলছে। এই গাছটা হলো দক্ষিণ আমেরিকার, এটার বিস্তৃতি অনেক। এটা এরকম পাথরের জায়গা, ছাদের নিচে, অস্ট্রেলিয়া এইসবখানেই হয়। ইনভেসিভ হতে পারে যদি এটা বাইরে চলে আসে। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এখানে একটা শ্রীলঙ্কার একটা ম্যাপ আছে এখানে। এটা আমার কাছে খুব ভালো লাগে। আমার কিছু শ্রীলঙ্কান ফ্রেন্ড আছে। এটা হলো শ্রীলঙ্কা, হ্যাঁ। পরে হলো এটা অ্যাডাম ব্রিজ, পরে হলো ইন্ডিয়া। একটা ভালো দিক হলো আমার কিছু বেশ ভালো বিদেশি বন্ধু আছে, যেমন শ্রীলঙ্কা, নেপাল, কিছু পাকিস্তানের, কিছু ইন্ডিয়ার। পাকিস্তানের সবাই না, ইন্ডিয়ার সবাই না, কিন্তু নেপালদের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়, শ্রীলঙ্কানদের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়। তারপরে আফ্রিকার কিছু দেশ, ওদের সাথে আমার খুব আন্তরিক একটা সম্পর্ক গড়ে ওঠে যখন ওদের সাথে আমার সহপাঠী হয় বা সহকর্মী হয়। আমি যখন ক্যাম্পাসে বের হই তখন দেখা যায় যে 5-6 জন হাই হ্যালো। একদিন আমার এক স্টুডেন্ট বলতেছিল যে আজহার, তুমি তো রাজনৈতিক কর্মী হয়ে যাচ্ছ, তুমি নির্বাচন করতে পারো, তুমি এত মানুষ তোমাকে হাই হ্যালো বলে। আসলে হলো কি, কোনো এক কারণ ছাড়াই। আমার বন্ধু খুব কম, তারপরেও খুবই ক্লোজ ফ্রেন্ড থাকে আমার। আর যারা বিদেশি আছে ওদের সাথে আমার খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। বাসে, ট্রেনে, পথে ঘাটে সবাই হাই হ্যালো হয়। বিশেষ করে আমাদের যেরকম ডেভেলপিং কান্ট্রি স্টুডেন্টের সাথে আমার সাথে সখ্যতা করে ওঠে। আমাকে কী করতে হবে, এগুলো হলো আমার এটা হলো মোবাইল ওয়েদার স্টেশন, যেগুলো দিয়ে আমরা মাইক্রো ক্লাইমেট মেজারমেন্ট করি। যেমন হলো কি, আমি একটা ওয়েদার স্টেশন গাছের নিচে রাখবো, আর একটা ওয়েদার স্টেশন আমি গাছের বাহিরে, মানে গাছের ছায়ার বাইরে রাখবো, অথবা আমি একটা ওয়েদার স্টেশন বিল্ডিংয়ের ছায়ায় রাখবো, আর একটা বিল্ডিংয়ের ছায়ার বাইরে রাখবো। তখন আমি দুইটার মাইক্রো ক্লাইমেট ভেরিয়েবলস কম্পেয়ার করে আমি তাদের বিভিন্ন হিউম্যান থার্মাল কমফোর্ট ম্যাট্রিক্স বের করতে পারবো, দেখাতে পারবো কতটুকু আমাদের গাছ ট্রান্সপিরেশনাল কুলিং বা রেডিয়েটিভ কুলিং দিয়ে থাকে, বা বিল্ডিং থেকে কতটুকু রেডিয়েটিভ কুলিং আসে, বা কতটুকু সারাউন্ডিং মাইক্রো ক্লাইমেট বিল্ডিং এনভায়রনমেন্টকে ইনফ্লুয়েন্স করে, সেগুলো আমরা দেখতে পাবো। এটা আমার গবেষণার অংশ। আর কিছু জিনিস আছে এখানে হলো যে, আর এটা হলো আমার 4টা ওয়েদার স্টেশন আছে, আমি 2টাকে এক্সপেরিমেন্ট সাইটে নিয়ে গেছি, আর বাকিগুলো এই জুন থেকে আমি শুরু করবো। এইটা হলো কি ওয়েদার, ওইটা হলো মোবাইল ওয়েদার স্টেশন মাইক্রো ক্লাইমেট। এটা হলো কি 1.3 মিটার পেডেস্ট্রিয়ান হাইটে আমরা এটা পেডেস্ট্রিয়ান হাইটে মেজার করি। আর পেডেস্ট্রিয়ান হাইট থেকে আমরা হিউম্যান থার্মাল কমফোর্ট, আমরা কোনো একটা জায়গায় কতটুকু গুড ফিলিং, শীতল অনুভব করি, সেটা আমরা পরিমাপ করি। তো মানুষের উচ্চতা অনুযায়ী আমাদেরকে এটা মেজারমেন্ট করা হবে। আর এটা হলো কি, আমি কি করব, কোনো একটা মাধ্যমে এটা আমি স্থাপন করব, যেমন রাস্তার পাশে বা পার্কের পাশে ইলেকট্রিক লাইট পোস্টে আমি এটা ইনস্টল করব। ইনস্টল করার পর আমি রেখে দেব। তারপরে এখানে আমার হলো ডেটা লগার, ডেটা কাউন্ট হবে। এটা হলো সোলার প্যানেল, পেছনে ব্যাটারি আছে, ব্যাটারি প্লাস এই সোলার প্যানেল আমাকে সর্বক্ষণিক শক্তি বা পাওয়ার সাপ্লাই করবে। আর এখানে আমি ওয়েদার স্টেশনটা আমি স্থাপন করবো। আমাদের ওয়েদার স্টেশনগুলো হলো এই যে ক্যাম্বেল ওয়েদার স্টেশন স্থাপন করি এটার উপরে। আর তারপরে এটা আমি 1 মাসের মতো রেখে দেবো। এটাতে আমি ভাদি ইলেকট্রিক ল্যাম্প পোস্টটা শক্ত করে বাঁধতে হয়। তো এগুলো খুব পারমিশনের ব্যাপার, খুব সেন্সিটিভ। পারমিশন ছাড়া জার্মানিতে কোনো কিছুই করা যায় না। আর এইটা হলো ব্যাটারি, আমি এগুলো এখানে চার্জে বসাবো। আমি জুন মাসের 1 তারিখ থেকে আমার এক্সপেরিমেন্ট শুরু করব।
খুব এক্সাইটিং এক্সাইটিং মানে অনেক স্ট্রেস কাজ করে, অনেক কাজ সমাধান করতে হবে। কিন্তু গত বছর সব কিছু আমার জন্য নতুন ছিল, এই বছর অনেক কিছু সহজ হয়ে গেছে, এখন আমি কাজগুলো জানি, তো আমার জন্য সহজ। তো আমি এই ফাঁকে দেখিয়ে ফেলি কীভাবে ইকোবোর্ড দিয়ে LiPo4 লিথিয়াম ব্যাটারি কীভাবে চার্জ করতে হয়। তো আমার কাছে এই ব্যাটারিটা আছে, ব্যাটারিটা আমি হলো কি ব্ল্যাক হলো নেগেটিভ, হ্যাঁ ব্ল্যাক নেগেটিভ, আর এটা হলো রেড হলো পজিটিভ। এই ব্যাটারিটা একটু সমস্যা আছে মনে হচ্ছে, ঠিক আছে এটা আমি লাগানোর পরে জাস্ট এটা আমি সংযুক্ত করব। আর এটা আমার চার্জার দেখাচ্ছে যে এখানে এখানে হলো যে আমার এই সর্বশেষ বিন্দু থেকে শুরু হচ্ছে, তার মানে হলো 25% চার্জ আছে। তো এটা আমাকে করতে হবে 75% লিস্ট চার্জ করতে হবে। আর কি আছে, এইটা হলো আমার আরেকটা যন্ত্র আছে, এটা হলো কি আমার নেট রেডিওমিটার, এটা খুবই দামি যন্ত্র, এখানে আমি রেখে দিছি, একটু দেখাই আমি কী করি। এই রেডিওমিটারগুলো স্থাপন করি, এটা হলো ট্রাইপডে স্থাপন করি, ইনকামিং আউটগোয়িং শর্ট ওয়েভ লং ওয়েভ রেডিয়েশন মেজার করি। আমি যখন কোনো একটা জায়গা থেকে ওই গাছের ছায়ায় বা গাছের ছায়ার বাহিরে ওয়েদার স্টেশন মোবাইল ওয়েদার স্টেশন স্থাপন করে মাইক্রো ক্লাইমেট মেজার করি। ইন দ্য সেম টাইম কী করি কন্টিনিউয়াস মেট্রোলজিক্যাল ডাটা পাই। ইন দ্য সেম টাইম আমি কী করি নেট রেডিওমিটার থেকে রেডিয়েশন ডাটা পাই। তারপরে আমি কী করি এই এই ব্যাটারিগুলো হলো আমি গাছে সেন্সর স্থাপন করি, যেমন সেন্সরগুলো হলো যে এইগুলো হলো সেন্সর, এখানে দুইটা সেন্সর আছে, দুটো সেন্সর আছে, এটা আমি দুইটা সেন্সর গাছে স্থাপন করি। একটা সেন্সর হলো হিটেড আর একটা হলো নন হিটেড। যখন আমরা ওই হিটেড এবং নন হিটেড সেন্সরের তাপমাত্রার পার্থক্য বের করতে পারি, সেই তাপমাত্রাকে আমরা বিভিন্নভাবে কনভার্ট করে আমরা কী করতে পারি গাছ দিয়ে কতটুকু সেফ ফ্লো পানি প্রবাহিত হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত সেটা আমি মেজার করতে পারি। তারপর সেই মেজারমেন্ট থেকে আমরা ট্রান্সপিরেশনাল রেট বের করতে পারি, সেই ট্রান্সপিরেশনাল রেট থেকে আমি কী করতে পারি এনার্জি লস বের করতে পারি। যখন আমি এই ট্রি সেন্সর থেকে সেফ ফ্লো থেকে আমি যখন লেটেন হিট ফ্লাক্স যেটাকে বলা হয় এনার্জি লস কতটুকু আমাদের ট্রান্সপিরেশনাল কুলিং আসতেছে সেটা বের করতে পারি, বের করব। তারপর আমি কী করবো এই ওয়েদার স্টেশন থেকে আমি কী করতে পারবো মেট্রোলজিক্যাল ডাটা পাবো। সেই মেট্রোলজিক্যাল ডাটা ব্যবহার করে আমি কী করতে পারবো বিভিন্ন থার্মাল বিভিন্ন ইকোফিজিওলজিক্যাল হিউম্যান থার্মাল ম্যাট্রিক্স বের করতে পারবো, যেমন PET UTCI কম্পোনেন্ট বের করতে পারবো। আর তারপরে আমি কী করব আমার আরেকটা বড় ইনস্ট্রুমেন্ট আছে TL স্ক্যানার, এবং সেই TL স্ক্যানারের উপর আমি কী করতে পারি থার্মাল ক্যামেরা বের করতে পারি, বসাতে পারি, মাউন্ট করতে পারি। সেই থার্মাল ক্যামেরা আর TL স্ক্যানার আমাকে কী করবে TL স্ক্যানার আমাকে কী করবে ওই সারাউন্ডিং অবজেক্টের 3D ডাটা দেবে, পয়েন্ট ক্লাউড ডাটা দেবে। আর থার্মাল ক্যামেরা কী করবে আমাকে থার্মাল সিগনেচার দেবে। আমি যখন কোনো একটা পাবলিক স্কোয়ার বা একটা পার্কে আমি এইটা স্ক্যানিং করব, সেই স্ক্যানার কী করবে আমাকে ভেজিটেশনের 3D স্ট্রাকচার দেবে। ইন দ্য সেম টাইম ওই থার্মাল ক্যামেরা আমাকে কী করবে থার্মাল সিগনেচার দেবে, যেমন গাছের পাতা থেকে একটা থার্মাল সিগনেচার দেবে, গাছের বাকল থেকে একটা সিগনেচার দেবে, এবং সেখানে ঘাস থাকলে ঘাস থেকে একটা থার্মাল সিগনেচার দেবে, সেখানে শার্প থাকলে আমাকে সেখানে থার্মাল সিগনেচার দেবে। সেই গাছের পাতা ঘাস শার্প তাদের থার্মাল সিগনেচার ভিন্ন ভিন্ন হবে। তার মানে হলো কি তাদের সারফেস টেম্পারেচার ভিন্ন ভিন্ন হবে। আমি যখন কোনো একটা জায়গার বিভিন্ন অবজেক্ট থেকে গাছ থেকে মাটি থেকে কনক্রিট থেকে ঘাস থেকে শার্প থেকে এরকম আমি সারফেস টেম্পারেচার পাবো, তখন কী করতে হবে আমার গাছ থেকে কী আসলো লেটেন্ট হিট ফ্লাক্স আসলো,
আমার বিভিন্ন অবজেক্ট থেকে সারফেস টেম্পারেচার থেকে আমি সেন্সিবল হিট ফ্লাক্স বের করতে পারবো। আমি যখন সেন্সিবল হিট ফ্লাক্স জানবো, ল্যাটেন্ট হিট ফ্লাক্স জানবো, তখন আমি কোনো একটা জায়গার এনার্জি ব্যালেন্স বের করতে পারবো। কতটুকু ইনকামিং আউটকামিং রেডিয়েশন যাচ্ছে আসতেছে, কতটুকু গাছের কারণে কুলিং হচ্ছে, কতটুকু বিভিন্ন অবজেক্টের কারণে কতটুকু গ্রাউন্ড থেকে হিট যাচ্ছে, সব কিছু মিলে আমি একটা এনার্জি ব্যালেন্স বের করতে পারবো। তার মানে হলো কি, আমি এনার্জি ব্যালেন্স বের করলাম আমার কি এম্পিরিক্যাল ডাটা থেকে। কিন্তু আবার যখন আমি এই রেডিওমিটারটা ব্যবহার করব, এই রেডিওমিটারটা আমি এখানে দুটা হলো তার বক্স, আমি যখন রেডিওমিটারটা ব্যবহার করব, আমি রেডিওমিটার থেকে ব্যবহার করে আমি সিঙ্গেল ডে আমি যদি ট্রাইপড, খুবই দামি যন্ত্র, আমি আমি এক্সপেরিমেন্ট সাইটে রেখে দিতে পারবো না এই ওয়েদার স্টেশনগুলোর মতো। আমি সিঙ্গেল ডে আমি কী করতে পারবো, সেখানকার আবার আমি টোটাল রেডিয়েশন বের করতে পারবো। এনার্জি ব্যালেন্স আর টোটাল রেডিয়েশন ইন দ্য অলমোস্ট সেম থিংস, সেম টার্মিনোলজি। তো আমি কী করতে পারবো, আমার এম্পিরিক্যাল ডাটা থেকে আমি যে এনার্জি ব্যালেন্স বা টোটাল রেডিয়েশনটা, টোটাল অ্যামাউন্ট অফ রেডিয়েশনটা বের করলাম, সেটা আবার এটা আমি ভ্যালিডেশন করতে পারবো, ক্রস ভ্যালিডেশন করতে পারবো। এটাই হলো আমার গবেষণার সারমর্ম। তো গবেষণা করে যাচ্ছি 1 বছর হলো। 1 বছরে কনসেপ্টগুলো অনেক কিছু আমার ক্লিয়ার। এখন সবগুলো যন্ত্রগুলো ব্যাপারে আমি ভালো ব্যবহার করতে পারি। আর প্রথম বছর হয়তো জুন মাসে একটা আমি ম্যানুস্ক্রিপ্ট রেডি করব। তার মানে হলো কি, শুরুটা অনেক কঠিন ছিল, সেই কঠিনের মাঝেও থেমে থাকিনি, আর একটার পর একটা প্রোগ্রেস হচ্ছে, নিজেই অ্যাপ্রিসিয়েট করি। তা আমি আরেকটা ব্যাটারি নিয়ে যাব, এটা আমি অফিস টাইমে চার্জ দেব। এটা চার্জ হোক। এটা এখানে কিছু ইন্টারেস্টিং রেপ্লিকা আর্কিটেকচার। গবেষণায় কাজ করা একটা মজা আছে, যে মজাটা হলো কি, আমার সুনির্দিষ্ট সময় অফিস করতে হয় না। আমি যদি মনে হয় আমি অফিস করব না, আজকে আমি অফিস করব না, আমি যদি মনে হয় আজকে আমি একটু তাড়াতাড়ি চলে যেতে পারি। শুধু আমাকে কাজের আপডেট দিতে হয়, বিভিন্ন মিটিং থাকে, মিটিং করতে হয় এবং স্টুডেন্টদেরকে সাহায্য করতে হয়। অনেক 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 বেশি কাজ সাধারণ অফিস থেকে। তারপর একটা মজা আছে, এটা হলো কি, গবেষণাটা একটা ভিডিও গেমসের মতো। কেউ যেরকম ভিডিও গেমস অনবরত করতে পারে, খেলতে কোনো টায়ার্ডনেস আসে না, তো আমার ক্ষেত্রে এরকম মনে হয় গবেষণার কাজ করলে আমার কোনো ক্লান্তি আসে না। এটা ভালো দিক, আমি মজা পাই, যে জিনিস মজা পাওয়া হয় সে বিষয়ে কোনো ক্লান্তি আসে না। আমি আমার ডিপার্টমেন্টের নামগুলো আমি স্ক্রিপ্ট করে যাব। এখানে একটা সুন্দর জিনিস আছে, এটা হলো এই ডিপার্টমেন্টের ঐতিহাসিক সময়কাল, তারা কীভাবে এটাকে নির্মাণ করে। তাই এখানে দেখা যাচ্ছে এটার ডিজাইনটাই এখানকার প্রফেসর ওরা তৈরি করে, আর কাজগুলো ডিজাইনটা হলো এইটা, আর কাজগুলো স্টুডেন্টরাই করে থাকে, স্টুডেন্টরাই করছিল, তারা টিম ওয়ার্ক করছিল। তো এই যে এখানে ওই ভাবুক লোকটা এখানে ভাবুক লোকটাকে নির্মাণ করা হয়। এই স্টুডেন্টরাই কাজ করতেছে, এই তো এই ভাবুক লোকটা।
এই হলো অবস্থা। আমি আমার এখন দরজায় যাব, আমি আমার অফিসে ঢুকবো। এটা খুলে গেছে, এটা লাগাতে হবে। তো সবাইকে টাটা, বাই বাই। সবার সুস্বাস্থ্য ও শুভকামনা।